আসসালামু আলাইকুম। প্রশ্ন বিশ্লেষণ রাজশাহী বিশ্ববিদ্যালয় শিফট ১। আমরা জানি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিফটে পরীক্ষা হয়। তো এ ইউনিট যেটা মানবিকের ইউনিটের শিফট ১ এর প্রশ্ন বিশ্লেষণ। আজকের ক্লাসে আমরা দেখব যে কোন টপিক থেকে প্রশ্ন হয়েছিল এবং সেটার জন্য কি প্রস্তুতি নিতে হয়, কি প্রস্তুতি ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ভালো করা যায় না, সেই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। প্রশ্নের সোর্স জানার চেষ্টা করব যে আমাকে কি পড়তে হবে। মূল কথা প্রশ্ন বিশ্লেষণ ক্লাস করা মানেই আমার নিজের ভিতরে এমন ধারণা তৈরি হওয়া, এমন অভিজ্ঞতা আমি লাভ করব, যাতে করে কি পড়তে হবে, কোথায় কি পড়তে হবে সেই ধারণা লাভ করবে। তো খুব মনোযোগ দিয়ে প্রশ্ন বিশ্লেষণ ক্লাসটা করা খুবই জরুরি। আমরা ১ম প্রশ্নে যাই। বঙ্গদর্শন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। পত্রিকার সম্পাদক এই রিলেটেড প্রশ্ন ঢাবিতে না আসলেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসতে দেখা যায়। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি বঙ্গদর্শন পত্রিকার আমরা জানি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখক পরিচিতিতে এই তথ্যটা আছে এবং বিগত বছরের প্রশ্ন ঘাটলে দেখা যায় যে এই প্রশ্নটা প্রায়ই আসে। তো বঙ্গদর্শন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা আমরা জানি। এখান থেকে এই তথ্যটা জানবো। সাথে বাকি যে লেখকের নামগুলো আছে তাদের কোনো পত্রিকা আসলে ছিল কিনা, থাকলে তার কি নাম এবং এই লেখকগুলো ছাড়াও আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ লেখক এবং পরিচিত বিভিন্ন পত্রিকার সম্পাদনা কে করেছেন সেটা একটু জানার চেষ্টা করি। আমরা দেখতে পাই খুব কমন একটা নাম জন ক্লার্ক মার্শম্যান। এটাও বিগত বছরের প্রশ্ন দেখলে আমরা দেখব যে এটা আসে। এটা দিগদর্শন এবং সমাচার দর্পণ এই পত্রিকার সম্পাদক ছিলেন। ঈশ্বরচন্দ্র গুপ্ত একটা পত্রিকার সম্পাদক ছিলেন, সংবাদ প্রভাকর। এটাও খুব কমন একটা তথ্য। অক্ষয় কুমার দত্ত আমাদের আজকের এই প্রশ্নে অক্ষয় কুমার দত্ত ছিল। অক্ষয় কুমার দত্ত যে পত্রিকার সম্পাদনা করেছেন তার নাম হচ্ছে তত্ত্ববোধনী। তত্ত্ববোধনী এই বানানটাও কিন্তু বানানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। অক্ষয় কুমার দত্ত যাওয়ার পরে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্গদর্শন তো দেখলাম। আমরা দেখতে পাচ্ছি যে রবীন্দ্রনাথ ঠাকুরও একটা সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন এবং সে পত্রিকাটির নাম হচ্ছে সাধনা। খুবই বিখ্যাত, আলোচিত একটা সাহিত্য পত্রিকা, যে পত্রিকায় গদ্য গদ্য সাহিত্য যখন লেখা শুরু হয়েছে, বেশিরভাগ সাহিত্যিক এখানে তার গদ্য লিখেছেন। সেটা হচ্ছে সবুজ পত্র পত্রিকা এবং এই পত্রিকার সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী, যাকে বলা হয় গদ্য সাহিত্যের প্রবর্তক। উনিই প্রথম তার এই সাহিত্য পত্রিকার মাধ্যমে গদ্য রচনা পাঠকদের কাছে জনপ্রিয় এবং পরিচিত করে তুলে দেন। দীনেশ রঞ্জন দাশের কল্লোল সাহিত্য পত্রিকা, এই পত্রিকার সম্পাদক ছিলেন দীনেশ রঞ্জন দাশ। তার মানে আমরা এখান থেকে জানলাম যে বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এর বাইরে এখান থেকে শুধু একটা জেনেছি, অক্ষয় কুমার দত্ত তিনি তত্ত্ববোধনী এই সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন। নিপীড়ন শব্দে নি উপসর্গটি কোন অর্থে যুক্ত হয়? উপসর্গের প্রশ্ন ঘাটলে দেখি ৩ টাইপের প্রশ্ন মূলত উপসর্গ থেকে হয়। প্রথম হচ্ছে কোনটি কোন উপসর্গ? কোন উপসর্গ থেকে প্রশ্ন হয়? তার মানে নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গ, নিচের কোনটি সংস্কৃত উপসর্গ, নিচের কোনটি আরবি বা ফার্সি উপসর্গ। এ একটা টাইপের প্রশ্ন হয় কোন উপসর্গ। ২ নাম্বার যে টাইপ সেটা হচ্ছে উপসর্গ কোন অর্থে যুক্ত হয়? কোন অর্থে যুক্ত হয়? এবং উপসর্গের বিগত বছরের প্রশ্ন ঘাটলে আমরা দেখব যে বেশিরভাগ ক্ষেত্রে ইভেন ঢাবিতে প্রত্যেকবার দেখছি, বেশিরভাগ ক্ষেত্রে উপসর্গ কোন অর্থে যুক্ত হয় এই প্রশ্নই বেশি হয়। তার মানে এটা খুবই ইম্পর্টেন্ট। কোন অর্থে উপসর্গ যুক্ত হয়েছে। তাহলে কোন উপসর্গ কোন অর্থে যুক্ত হয়। এছাড়া আগে আসতে দেখতাম আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপসর্গ থেকে আরেকটা ক্যাটেগরির প্রশ্ন হয়। সেটা হচ্ছে একাধিক উপসর্গযুক্ত শব্দ। একাধিক উপসর্গযুক্ত শব্দ। তার মানে একটা শব্দ দিবে, দিয়ে বলা থাকবে এখানে কোন উপসর্গ বা কয়টি উপসর্গ যুক্ত হয়েছে। আমি একটা উদাহরণ এখানে দেখি। আমরা যদি বলি যে সানন্দ, এই শব্দটিতে উপসর্গ একাধিক আছে কিনা, থাকলে কোন উপসর্গ আছে? সানন্দ এই শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দাঁড়াবে স যুক্ত আনন্দ। তার মানে এখানে মূল শব্দ হচ্ছে আনন্দ, মূল শব্দের পূর্বে স। এই স উপসর্গটি সাথে অর্থ দিয়েছে সানন্দে, তার মানে আনন্দের সাথে। তার মানে এখানে একটা উপসর্গ আছে। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, অত্যাশ্চর্য। অত্যাশ্চর্য শব্দটাকে যদি বিশ্লেষণ করি, অত্যাশ্চর্য শব্দে আসলে উপসর্গ আছে কিনা, থাকলে কয়টা আছে সেটা একটু আমরা বিশ্লেষণ করি। এটার বিশ্লেষণ করার জন্যে এটার সন্ধি বিচ্ছেদ করতে হবে। অত্যাশ্চর্য শব্দকে বিশ্লেষণ করলে আমরা পাবো অতি যুক্ত আশ্চর্য। অতিযুক্ত আশ্চর্য। আবার আমরা জানি যে আশ্চর্য শব্দটাকেও সন্ধি বিচ্ছেদ করা যায়।
আশ্চর্য শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে আ যুক্ত চর্য। তার মানে এখানে একাধিক উপসর্গ আছে আ এবং অতি। এভাবে বিগত বছরের প্রশ্ন ঘাটলে আমরা এরকম প্রশ্ন দেখতে পাই। তার মানে আমরা দেখতে পাচ্ছি উপসর্গ থেকে ৩ ক্যাটেগরির প্রশ্ন হচ্ছে। ১ কোনটি কোন উপসর্গ, উপসর্গ কোন অর্থে যুক্ত হয় যেটা বেশিরভাগ ক্ষেত্রে আসে। আর একাধিক উপসর্গযুক্ত শব্দ। এখানে যে প্রশ্নটা এসেছে নিপীড়ন শব্দে নি উপসর্গটি কোন অর্থে যুক্ত হয়েছে? নিপীড়ন মানে হচ্ছে পীড়ন বেশি, পীড়নের আধিক্য বেশি, পীড়নের প্রবলতা বেশি। তার মানে এটাকে বলা হয় আতিশয্য। তার মানে নিপীড়ন শব্দে পীড়ন বেশি এই অর্থে যুক্ত হয়েছে, তার মানে এটাকে আতিশায্য বলে। এখন বাকি যে শব্দগুলো আছে, আমরা জানি যে কোনো শব্দে উপসর্গ নিষেধ অর্থে যুক্ত হইতে পারে। সম্যকভাবে মানে সম্পূর্ণভাবে পুরোপুরি উপসর্গ যুক্ত হতে পারে। আর বাজে বা নিকৃষ্ট অর্থে উপসর্গ যুক্ত হতে পারে। এই ৩ টা উদাহরণ আমরা একটু দেখার চেষ্টা করি। নিবৃত্ত বা নিবারণ এই ২ টা শব্দে কোনো কাজ থেকে নিষেধ করা, কোনো কাজ থেকে বিরত রাখা হিসেবে আমরা ব্যবহার করি। নিবৃত্ত মানে কোনো কাজ থেকে বিরত রাখা বা বন্ধ করা। নিবারণ কাউকে কোনো কাজ করতে নিষেধ করা, করো না, থামিয়ে রাখা। এটা নিবারণ। তার মানে এই ২ টা শব্দে উপসর্গ যুক্ত হয়েছে নিষেধ অর্থে। এরপর আমরা দেখি যে সম্যকভাবে, সম্যক মানে হচ্ছে সম্পূর্ণ। সম্যক মানে হচ্ছে পুরোপুরি। পুরোপুরি। এখন পুরোপুরি অর্থে যুক্ত হয়েছে এমন উপসর্গের উদাহরণ সম্পূর্ণ শব্দে সম্যকভাবে উপসর্গ যুক্ত হয়েছে। সমাদর শব্দেও তাই, সমৃদ্ধ শব্দেও তাই, সমাহার শব্দও তাই। এই ৪ টা শব্দে উপসর্গ সম্যক বা পুরোপুরি অর্থে যুক্ত হয়েছে। এরপরে আমরা খুব কমন উদাহরণ প্রায় আমরা দেখি যে নিদাগ শব্দ, নিদাগ। নিদাগ মানে হচ্ছে গ্রীষ্মের দুপুর প্রচণ্ড তাপ থাকে যখন। এই নিদাগ শব্দের নি, নিদারুণ শব্দের নি, নিবিড় শব্দের নি, নিপীড়ন শব্দের নি, নিকষ শব্দের নি। এখানে বাড়তি গভীরতা বা তীব্রতা বুঝিয়েছে। এ কারণে এখানে আতিশয্য বুঝিয়েছে যে উদাহরণ আমরা দেখেছি। আতিশয্য বুঝিয়েছে। আচ্ছা এরপরে কুকাজ বা মন্দ বা নিকৃষ্ট অর্থে আমরা দেখছি কুকাজ শব্দের কু উপসর্গ, কুকথা শব্দের কু উপসর্গ এখানে নিকৃষ্ট বা বাজে অর্থে ব্যবহৃত হয়েছে। এভাবে আমরা উপসর্গ নিপীড়ন শব্দের নি কোন অর্থে যুক্ত হয়েছে, বাকি ৩ টা অর্থ সে অনুযায়ী কি উপসর্গ শব্দ হতে পারে তার উদাহরণ আমরা দেখলাম। মানুষের যখন পতন আসে তখন পদে, পদে ভুল করে। এটা কোন ধরনের বাক্য? বাক্যটি দেখে পুরনো সিলেবাসের প্রশ্ন, পুরনো সিলেবাসের গদ্যের একটা প্রশ্ন। আমরা জানি যে গদ্য বা পদ্য থেকে গ্রামারের প্রশ্ন হয়। একটা গদ্য বা পদ্য থেকে বা নাটক বা উপন্যাস থেকে এটা কে বলেছেন, কার সম্পর্কে বলেছেন, এই টাইপের প্রশ্ন তো খুবই কমন এবং সহজ। কিন্তু উপসর্গ থেকে সরি গদ্য বা পদ্য থেকে ব্যাকরণের প্রশ্ন আমরা আসতে দেখি। তো এখানে এরকম একটা ব্যাকরণের প্রশ্ন হয়েছে। গদ্যের একটা বাক্য কিন্তু প্রশ্ন হয়েছে এটা কোন ধরনের বাক্য? তার মানে প্রশ্নটি এসেছে বাক্য থেকে এবং বাক্যের যে শ্রেণীবিভাগ আছে ৩ ধরনের সরল বাক্য, জটিল বাক্য বা মিশ্র বাক্য এবং যৌগিক বাক্য তার চেনার উপায় খুবই সহজ। মানুষের যখন পতন আসে তখন পদে, পদে ভুল হতে থাকে। যখন তখন যদি কোনো বাক্যের অংশে থাকে, বাক্যে ব্যবহৃত হয়, তখন বাক্যের একটা অংশ আরেকটা অংশের উপরে নির্ভর করে। কিভাবে? মানুষের যখন পতন আসে এ পর্যন্ত যদি আমরা থেমে যাই, মানুষের যখন পতন আসে থেমে গেলে এ বাক্যটি কি শেষ হয়েছে? উত্তর হচ্ছে না, বাক্যটি তো শেষ হয় নাই। এরপরে আরেকটা অংশ আছে। তার মানে এই অংশটা আরেকটা অংশের উপর নির্ভর করছে। কি ব্যবহারের কারণে এটা হচ্ছে? এই যখন আর তখন। তাইলে এটাকে বলা হবে মিশ্র বাক্য, যেটার আরেক নাম জটিল বাক্য। এখন প্রশ্ন হইতেছে, অপশনে তো মিশ্র জটিল ২ টাই আছে। কি উত্তর দেব? যেকোনো একটা দিলে হবে। সাধারণত আমরা ১ম যেটা থাকে সেটারই উত্তর দেই। তাহলে এটা মিশ্র বাক্য বা জটিল বাক্য। এখন আমরা একটু দেখার চেষ্টা করি জটিল বা মিশ্র বাক্যের চেনার উপায় কি? কিভাবে আমরা চিনব? আমরা একটু আগে দেখেছি যেগুলোকে বলা হচ্ছে সাপেক্ষ সর্বনাম ব্যবহৃত হয়। সাপেক্ষ সর্বনাম কি? যে, সে, যারা, তারা, যিনি, তিনি এরকম যা, তা এই সাপেক্ষ সর্বনাম ব্যবহৃত হয়। এছাড়া যদিও, যেহেতু, যত, তত, যেটুকু, সেটুকু, যেমন, তেমন, যখন, তখন এরকম সাপেক্ষ সর্বনাম যুক্ত হয় সেই বাক্যগুলোকে বলা হয় জটিল বা মিশ্র বাক্য। যেরকম যে ছেলেটি এখানে এসেছিল সে আমার ভাই। এখানে যে এবং সে সাপেক্ষ সর্বনাম ব্যবহৃত হয়েছে। এরকম বাক্যে সাপেক্ষ সর্বনাম এখানে যে উদাহরণগুলো দেয়া আছে এগুলো আসলে সেই বাক্যকে জটিল বা মিশ্র বাক্য বলে।
নির্বেদ শব্দের অর্থ কি? শব্দের অর্থ সাধারণত গদ্য বা পদ্যের শব্দার্থ থেকেই আসে। কিন্তু কোনো জায়গায় ভর্তি পরীক্ষায় এরকম দেখা যায় যে একটা শব্দ গদ্য পদ্যের কোনো জায়গায় নেই। তারপরও শব্দার্থ হিসেবে প্রশ্ন হয়েছে। সেটা হতে পারে সমার্থক শব্দ থেকে, হতে পারে আনকমন কোনো একটা শব্দ। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা এরকম একটা প্রশ্ন আসতে দেখি। এখন এটা যদি আমার শব্দভান্ডার বেশি হয় এটা কমনও আসতে পারে, আনকমন আসতে পারে। এটা পড়ার উপরে নির্ভর করবে। এখানে যে শব্দটি এসেছিল, নির্বেদ শব্দের অর্থ কি? নির্বেদ শব্দের অর্থ হচ্ছে মানুষ হতাশায় ভুগে যখন সংসার ত্যাগ করে সবকিছু ছেড়ে বৈরাগ্য নীতি অবলম্বন করে, বিরাগী হয়, সেটাকে তখন নির্বেদ বলে। তার মানে নির্বেদ শব্দের অর্থ হচ্ছে সংসারের প্রতি বিরাগ, সংসারের প্রতি তার আগ্রহ নেই, সবকিছু ছেড়ে সে বৈরাগ্য নীতি অবলম্বন করে। এটাকে এই শব্দকে বলা হয় নির্বেদ। নির্বেদ শব্দের অর্থ আত্মগ্লানি হতে পারে, অনুতাপ হতে পারে, বিষাদ হতে পারে, নৈরাশ্য হতে পারে। এই আত্মগ্লানি, অনুতাপ, বিষাদে মানুষ যখন বৈরাগ্য লাভ করে তখন সেটাকে বলা হয় নির্বেদ। এখানে একটা উদাহরণ আছে। ধন সম্পদ থাকা সত্ত্বেও তার নির্বেদ এসেছে। আরাম, আয়েশ, আনন্দ, সুখ সবকিছু উপভোগ করার ইচ্ছা বা সুযোগ তার আছে, এরপরেও সে বৈরাগ্য লাভ করেছে। সে সবকিছু সংসার ছেড়ে অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো নীতি অবলম্বন করেছে। সেটাকে নির্বেদ বলে। লইসেল পরিবার কোথায় বাস করত? এ প্রশ্নটা এসেছে শর্ট সিলেবাসের বাইরে। ফুল সিলেবাসের একটা গল্প ছিল যেটা এখনো সিলেবাসে আছে। সেই গল্পটির নাম হচ্ছে নেকলেস গল্প। এই নেকলেস গল্পে আমরা জানি যে প্রধান চরিত্র তার জীবনের প্রতি একটা অপূর্ণতা থেকে যায়। জীবনের অপূর্ণতা, বেশি পাওয়া, আনন্দ বা সুখ, এটা বেশি পাওয়ার একটা আগ্রহ এবং শেষে গিয়ে তাদের জীবনের একটা করুণ পরিণতি তারা ভোগ করে, সেখান থেকে এসেছে। তো এখানে বলা হচ্ছে যে লুইসেল পরিবার কোথায় বসবাস করত? উত্তর হবে মার্ডার স্ট্রিটে। আমরা এটা যেহেতু এখনকার ফুল সিলেবাসে আছে, আগে শর্ট সিলেবাসের বাইরে ছিল, তো এটা বাদ দেওয়ার সুযোগ নেই। আমরা একটু দেখি যে নেকলেস এই গল্পটি কে লিখেছেন, এটার মূল রচনা কি এবং তার অনুবাদক কে এবং এখানকার চরিত্র সম্পর্কে একটু জানি। আমরা বলছি যে নেকলেস গল্প নিয়ে। নেকলেস গল্পটি লিখেছেন গি দ্য মোপাসা এবং উনি ফ্রান্সের নাগরিক। ফ্রান্সে জন্মগ্রহণ করেছেন। তোমরা জানো যে ফ্রান্সের মানুষের মানে ফ্রেঞ্চ অনেক শব্দ দেখবা বাংলা লেখার ক্ষেত্রে এরকম শেষে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয়। নাসিক্য ধ্বনি, মানে একটা নাসিক্য ধ্বনির লেটার দেখবা তাদের ইংরেজি শব্দে থাকে। তো গি দা মোপাসায় উনি হচ্ছেন ফ্রান্সের লেখক এবং এই লেখাটার অনুবাদ করেছেন, বাংলায় অনুবাদ করেছেন পূর্ণেন্দু পূর্ণেন্দু দস্তিদার। পূর্ণেন্দু দস্তিদার বাংলায় অনুবাদ করেছেন, যেটা আমাদের পাঠ্য আছে। পূর্ণেন্দু দস্তিদার। এই নেকলেস গল্পে আমরা মূলত ৪ টা বা ৫ টা চরিত্র দেখতে পাই। এখানে প্রধান চরিত্র হচ্ছে মাতিলদা। মাতিলদাকে বলা হচ্ছে এখানে মাদাম। আমরা জানি যে ফ্রান্সের নাগরিকদেরকে, মহিলাদেরকে সম্মানে সম্বোধনের ক্ষেত্রে এই মাদাম, যেটাকে আমরা ম্যাডাম বলি, মাদাম শব্দটি ব্যবহার করা হয়। আর এই লইসেল তার নামের শেষে যুক্ত হয়েছে যখন এই লইসেলের সাথে তার বিবাহ হয়েছে প্রধান পুরুষ চরিত্র। প্রধান চরিত্র এটা নারী চরিত্র। মাতিলদা তার আসল নাম। মাদাম ব্যবহার করা হয়েছে সম্ভ্রমাত্মক সম্বোধনের ক্ষেত্রে। আর লইসেল নাম হয়েছে তার বিয়ের পরে। আর এখানে যে শব্দটি আছে মোসিয়ে, ফ্রান্সে পুরুষদেরকে সম্বোধনের ক্ষেত্রে, সম্মানাত্মক সম্বোধনের ক্ষেত্রে পুরুষদের মোসিয়ে শব্দটি ব্যবহার করা হয়। তা মোসিয়ে লইসেল, তার স্ত্রী হচ্ছে মাদাম মতিলদা লইসেল এবং মাদাম ফ্রস্টিয়ার। মাদাম ফ্রস্টিয়ার হচ্ছেন মাতিলদা লইসেলের বান্ধবী, যার ডাকনাম হচ্ছে জেনি। ডাকনাম হচ্ছে জেনি। মাদাম ফ্রস্টিয়ার যার কাছ থেকেই উনি সেই অলংকারটা নিয়েছিলেন, সেই হচ্ছে মাতিলদা লইসেলের বান্ধবী মাদাম ফ্রস্টিয়ার। যেহেতু নারী, এজন্য মাদাম শব্দটি ব্যবহার করা হয়েছে। তারা যে বল নাচের অনুষ্ঠানে গিয়েছিল, কাদের বল নাচের অনুষ্ঠানে গিয়েছিল? জনশিক্ষা মন্ত্রী এবং তার স্ত্রী মাদাম জর্জ রেনতুননু তার বল নাচের অনুষ্ঠানে তারা দাওয়াত পেয়ে গিয়েছিল। আর বান্ধবী জেনি তার অলংকার নিয়ে গিয়েছিল এবং এই প্রধান চরিত্র হচ্ছে মাদাম মাতিলদা লুইসেল। তো আমরা নেকলেসের লেখক
তার নাম এবং সাথে এর চরিত্র বিশ্লেষণ সম্পর্কে একটু জানলাম। অমিত্রাক্ষর ছন্দ মূলত কোন ছন্দের উপরে গঠিত? আমরা জানি যে ছন্দের যে প্রকারভেদ আছে, ছন্দের যে প্রধান ৩ টা প্রকারভেদ আছে, সেখানে অমিত্রাক্ষর ছন্দ প্রধান শ্রেণীবিভাগের মধ্যে নাই। তাহলে আসলে অমিত্রাক্ষর ছন্দ কিসের মধ্যে পড়ে? অমিত্রাক্ষর ছন্দ মূলত অক্ষরবৃত্ত ছন্দের মধ্যে পড়ে। এখন আমরা একটু ছন্দের শ্রেণীবিভাগটা একটু দেখে নেই কিভাবে অমিত্রাক্ষর ছন্দ এসেছে। আমরা জানি যে বাংলা সাহিত্য বা কবিতায় ছন্দ মূলত ৩ প্রকার। একটা হচ্ছে স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ আর অক্ষরবৃত্ত ছন্দ। স্বরবৃত্ত ছন্দ ব্যবহার করা হয়েছে বেশিরভাগ সাহিত্যের মধ্যে আমরা জানি যে বৈষ্ণব পদাবলী, কবিগান, ভাটিয়ালি এইগুলোতে লোকগান এগুলোতে স্বরবৃত্ত ছন্দ ব্যবহার করা হয়। মাত্রাবৃত্ত ছন্দের সবথেকে বেশি উদাহরণ পাওয়া যায় রবীন্দ্রনাথের অনেক কবিতায়। মাত্রাবৃত্ত ছন্দের ব্যবহার আমরা দেখি। এছাড়া অক্ষরবৃত্ত ছন্দেরও কিছু ক্লাসিফিকেশন আছে। আলাদা ভিন্ন, ভিন্ন কিছু রূপ আছে। তার মধ্যে আছে পয়ার ছন্দ, মহাপয়ার, ত্রিপদী, চৌপদী, দ্বিগক্ষরা, একাবলী, সনেট। সনেটও কিন্তু অক্ষরবৃত্ত ছন্দের মধ্যে পড়ে। আর আমাদের যে প্রশ্ন নিয়ে আলোচনা হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ। অমিত্রাক্ষর ছন্দ অক্ষরবৃত্ত ছন্দের মধ্যে পড়ে। বাংলা শব্দতত্ত্ব গ্রন্থটির রচয়িতা কে? এরকম কোনো গ্রন্থ বা বইয়ের নাম কবি বা লেখক পরিচিতির মধ্য থেকেই সাধারণত হয়, কিন্তু কখনো কখনো দেখা যায় কবি বা লেখক পরিচিতির বাইরের কোনো বইয়ের লেখককে এরকম প্রশ্ন আসতে দেখা যায়। বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে এরকম অনেক প্রশ্ন আসতে দেখি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এরকম প্রশ্ন হয়েছে। গতবার রবীন্দ্রনাথের যে কবি বা লেখক পরিচিতির প্রশ্ন ছিল, কোন গ্রন্থের নাম সেটা না। কিন্তু সেটা মূল বইয়ের মানে লেখক বা কবি পরিচিতির মধ্যে ছিল না। তো এরকম কিছু তথ্য আমাদের পড়ে রাখতে হবে। সেরকম একটা প্রশ্ন বাংলা শব্দতত্ত্ব। এই গ্রন্থটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের এই বইয়ে আসলে কি আছে? এটা তার বিখ্যাত একটা গ্রন্থ আমরা দেখতে পাচ্ছি। এই বইয়ের মূল বিষয় হচ্ছে বাংলা ভাষার গঠনতত্ত্ব নিয়ে আলোচনা আছে, শব্দ বিশ্লেষণ নিয়ে আলোচনা আছে এই বইয়ে। এবং সবথেকে আরেকটা বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ ব্যাকরণ নিয়েও কিছু গবেষণা বা লেখালেখি করেছেন। ব্যাকরণ ও ভাষা চিন্তা এইটাও এই বাংলা শব্দতত্ত্ব বইয়ে আলোচিত আছে। মূলত বলা যায় শব্দের গঠন, ব্যাকরণ, ভাষা এটা নিয়ে রবীন্দ্রনাথের যে লেখা বা রবীন্দ্রনাথের যে চিন্তা, সেই চিন্তা প্রকাশিত হয়েছে তার এই বাংলা শব্দতত্ত্ব বইয়ে। সমীভবন কি? আমরা জানি যে সমীভবন এই শব্দটা আমরা যখন ধ্বনি পরিবর্তন পড়ি তখন এই শব্দটা আমরা দেখতে পাই, ধ্বনি পরিবর্তন। এখন ধ্বনি পরিবর্তনের সমীভবনে কি ঘটে? ধ্বনি পরিবর্তনের সমীভবনে যা ঘটে এর নাম থেকে আমরা যদি দেখি, সমীভবন তার মানে হচ্ছে সমতা লাভ করা। সমতা লাভ করা মানে হচ্ছে সমান হওয়া। সমান হ। এখন আমি যখন কোনো কিছু বলছি সমান হয়েছে, তার মানে এই সমান হওয়ার আগে সে তো অসমান ছিল। তাই তো হবে? তার মানে সমান হওয়ার আগে অসমান ছিল। অসমান ২ টা ধ্বনি, আওয়াজ সমান হইলে সেই ধ্বনি পরিবর্তনের নাম হচ্ছে সমীভবন। সমীভবনের আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, সমীভবন এই ধ্বনি পরিবর্তনে আমরা সন্ধির নিয়মের প্রয়োগ ঘটাই। প্রয়োগ দেখতে পাই। সন্ধির প্রয়োগ দেখতে পাই। আমি উদাহরণে যাচ্ছি তার আগে শুধু এই তথ্যটা জেনে নিই যে সমীভবনে ভিন্ন ২ টা ব্যঞ্জন সমান হয়। সমীভবনে সন্ধির প্রয়োগ ঘটে। উদাহরণ দেখি। ধরো আমি লিখলাম উথ যুক্ত চারণ। সন্ধিতে আমরা উথ যুক্ত চারণকে কি বলি? উথ যুক্ত চারণকে বলি উচ্চারণ। আমি এখানে দেখতে পাচ্ছি কি? আমি এখানে দেখতে পাচ্ছি যে উত এখানে ছিল খন্ড ত। খন্ড ত মানে ত এর নিচে হসন্ত আর প্লাসের পরে ছিল চ। তার মানে ত এবং চ ২ টা ভিন্ন ব্যঞ্জন পাশাপাশি এসে উচ্চারিত হয়েছে। উথ যুক্ত চারণ ত এবং চ ২ টা ভিন্ন ব্যঞ্জন, ২ টা ভিন্ন ধ্বনি এক জায়গায় এসে এখানে হয়েছে কি? এখানে হয়ে গেছে উচ্চারণ। তার মানে ২ টাই চ হয়েছে। তার মানে চ যেখানে ছিল চ তো আছেই। এখানে তটাও চ হয়েছে। তার মানে ২ টা ভিন্ন ব্যঞ্জন যদি সমতা লাভ করে, সমান হয়, তাহলে ধ্বনি পরিবর্তনের এই রূপটাকে বলা হবে সমীভবন। তাইলে সমীভবন কি সত্যবিধান? না। বিদেশি শব্দ? না। ২ টা ব্যঞ্জনের একরকমও হওয়া? হ্যাঁ, এটা দেখতে পাচ্ছি। ২ টা স্বর আলাদা হওয়া? না, এটা তো হবে না।
এরপরে ল্যাটিটিউড শব্দের পারিভাষিক অর্থ কি? পারিভাষিক শব্দ থেকে আসা প্রশ্ন। এখানে ল্যাটিটিউড শব্দের পারিভাষিক শব্দ আমরা এই ৪ টা শব্দেরই আলাদা, আলাদা উদাহরণ জানবো। আলাদা, আলাদা ইংরেজি শব্দ আছে সেগুলো একটু জানবো। আমরা ১ম এ দেখি দ্রাঘিমাংশ। দ্রাঘিমাংশকে ইংরেজিতে বলা হয় লংজিটিউড। এটাকে পৃথিবীর পূর্ব পশ্চিম দিক নির্দেশ করে। পূর্ব পশ্চিম দিক নির্দেশ করাকে আমরা লংজিভিটি বলবো, যেটাকে আমরা দ্রাঘিমাংশ বলি। বিষুব রেখা, বিষুব রেখাকে ইংরেজিতে বলে ইকুয়েটর। পৃথিবীর মাঝ বরাবর যে কল্পিত রেখা, কল্পনা করে যে রেখা আঁকা হয় সেটাকে বলা হয় বিষুব রেখা। গোলার্ধ, আমরা জানি উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ নাম বলে, ইংরেজিতে সেটাকে বলা হয় হেমিস্ফিয়ার। হেমিস্ফিয়ার তার মানে আমরা দ্রাঘিমাংশের ইংরেজি জানলাম, লংজিটিউড বিষুব রেখা জানলাম, ইকুয়েটর গোলার্ধ জানলাম, হেমিস্ফিয়ার তার মানে ল্যাটিটিউড এর পারিভাষিক অর্থ হচ্ছে, ল্যাটিটিউড এর পারিভাষিক অর্থ হচ্ছে অক্ষাংশ। অক্ষাংশ পারিভাষিক শব্দ খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে আসতে দেখা যায়, তো এটা পড়া দরকার। ছবি কবিতায় কোনটির উল্লেখ নেই? ছবি কবিতা এর আগের সিলেবাসে মানে ২৫ এর সিলেবাসের শর্ট সিলেবাসের বাইরে যে ফুল সিলেবাস সেখানে অন্তর্ভুক্ত ছিল ২৬ এবং ২৭ এ, এটা নেই অন্তর্ভুক্ত। তো এখান থেকে আমাদের তথ্য না জানলেও হবে, শুধু আমরা এটুকু জেনে নেই যে ছবি কবিতায় কে লিখেছিলেন। ছবি কবিতার রাইটার হচ্ছেন আবু হেনা মোস্তফা কামাল। আবু হেনা মোস্তফা কামাল রাইটার। এই কবিতায় কবি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। এখানে কোনটির উল্লেখ নেই? সান জোসে, এই কথাটির উল্লেখ ছবি কবিতায় নেই। আমরা এটা পড়বো না, এই তথ্যটা আমরা পড়বো না, শুধু এটুকু জেনে রাখবো যে কবিতা থেকে এইটার উল্লেখ আছে কিনা, এই প্রাণীর উল্লেখ আছে কিনা, এই প্রাণীর কথা কোন কবিতায় বলা হয়েছে, সোনার তরী কবিতায় কোন ঋতুর কথা বলা হয়েছে, এই টাইপের প্রশ্ন আসে। এটা খুবই সহজ প্রশ্ন। কবিতা রিডিং পড়লে, কবিতার ভাষা যদি আমরা বুঝতে পারি, এই টাইপের প্রশ্ন আমাদের কঠিন লাগবে না। তাহলে কবিতা থেকে এরকম প্রশ্ন হয়। কচুবনের কালাচাঁদ, বাগধারাটির অর্থ কি? বাগধারা থেকে তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে প্রশ্ন হয়। বাগধারা তো বাদ দেওয়া যাবে না, এমন একটা টপিক। বাগধারা আমাদের পড়তেই হবে। এখানে আমরা বাগধারা কচুবনের কালাচাঁদ দ্বারা কি বোঝায়? কচুবনের কালাচাঁদ দ্বারা মূলত বোঝায় অপদার্থ। এখন বাকি যেগুলো আছে সেগুলো একটু অর্থ জেনে নিই। আমরা মাকাল ফল, মাকাল ফল হচ্ছে বাইরের দিক থেকে খুব চাকচিক্য আছে, কিন্তু ভিতরে দেখবো যে যেটার কোনো মূল্য নেই, যেটাকে আমরা বলি অন্তঃসার শূন্য। অন্তঃসার শূন্য বাগধারা মানে বাইরের চাকচিক্য, বাইরের খুব থাকলেও ভিতরে ঢুকলে, ভিতরে প্রবেশ করলে যার কোনো মূল্য নেই, সেটাকে বলা হয় মাকাল ফল। গোবরে পদ্ম ফুল, তার মানে হচ্ছে অস্থানে, অস্থানে মূল্যবান জিনিসের জন্ম, মূল্যবান কোনো জিনিস জন্মলাভ যদি করে সেটাকে গোবরে পদ্ম ফুল বলে। গোবর এটা তো ভালো জায়গায় না, সেখানে যদি পদ্ম ফুল জন্মায়, তার মানে অস্থানে মূল্যবান জিনিসের জন্ম। কলির কেষ্ট, কলির কেষ্ট মানে হইতেছে, কেষ্ট বলতে এখানে কৃষ্ণকে বোঝানো হয়েছে, কৃষ্ণকে বোঝানো হয়েছে। আর কলি আমরা জানি যে সনাতন বা হিন্দু ধর্মের বর্ণিত ৪ যুগের একবারে শেষ যুগকে বলা হয় কলিযুগ। শেষ যুগকে বলা হয় কলিযুগ। তার মানে কলিযুগের কৃষ্ণ বলতে বোঝানো হয়েছে এমন একজন পুরুষ যিনি প্রেম, ভালোবাসা, আবেগ দিয়ে সকল মানুষের মন জয় করতে পারেন। তার মানে যিনি প্রেম, ভালোবাসা বা নিজেকে নিজের বৈশিষ্ট্য দিয়ে সকল মানুষের, বিশেষত কৃষ্ণ যেহেতু নারী চরিত্রকে আকৃষ্ট করতে পারতেন, এমন একটা চরিত্র ছিলেন, সেই কৃষ্ণকে উপলক্ষ করে এই বাগধারাটা তৈরি হয়েছে। কলির কেষ্ট মানে যিনি তার নিজের চরিত্র বা বৈশিষ্ট্যের বলে মানুষকে আকৃষ্ট করতে পারেন। তাহলে কলির কেষ্ট গেল, গোবরে পদ্মফুল গেল, মাখাল ফল জানলাম। অপদার্থ তো এখানে কচুবনের কালাচাঁদ। বাংলা বাগধারা পড়ার সময় আমরা অপদার্থ মিনিং দেয় এরকম অনেক শব্দ আমরা জানি, অনেকগুলো জানি। তার দু একটা একটু দেখে নেই। অপগণ্ড, এটার অর্থ হচ্ছে অকর্মণ্য, অপদার্থ। অকাল কুষ্মাণ্ড, অকাল কুষ্মাণ্ড মানে হচ্ছে অপদার্থ। আমড়া কাঠের ঢেকি, আমড়া কাঠের ঢেকি মানে হচ্ছে অপদার্থ। এরকম বাগধারা আমরা অনেকগুলো অপদার্থ মিনিং পেয়ে থাকি। নিম্নের সঠিক বানান কোনটি? তার মানে এখানে বানান থেকে প্রশ্ন হয়েছে, বানান থেকে আসা প্রশ্ন। বানান থেকে আসা প্রশ্নের মধ্যে ২টা বানান আমরা জানি যে আমাদের আসলে এটা খুব সচেতনভাবে মনে রাখতে না পারলে আমরা অনেক জায়গায় ভুল করে ফেলি। সেটা হচ্ছে ভুল বানান। ভুল বানানে রস্যকার হবে, ভুল বানানে রস্যকার হবে। এখানে আরেকটা শব্দ আছে মূল্য, মূল্য বানানে ময় দীর্ঘকার হবে, লয় জফলা। এর সাথে সাথে আমরা আরও একটা শব্দ জেনে নিই, মূল্য থেকে মূল্যায়ন বানান, ময় দীর্ঘ লয় জফলা আকার অন্তস্থ, শেষে কিন্তু মূর্ধন্য হবে না, দন্তান্ন হবে, মূল্যায়ন বানান।
আমরা এর কাছাকাছি শূন্য বানানটা আমরা অনেক সময় ভুল করে ফেলি। শূন্য, শূন্য বানানে দীর্ঘকার কিন্তু দন্তান্নর সাথে জফলা। এটা একটু আমরা মনে রাখবো। পুণ্য মানে ভালো কাজ, পুণ্য মানে ভালো কাজ। পয় রস্যকার কিন্তু মূর্ধন্য জফলা। তার মানে আমরা এর কাছাকাছি বেশ কিছু শব্দ জানলাম। পুণ্য বানানে রস্যকার দিয়ে শুরু কিন্তু মূর্ধন্য হয় এবং এটা স্বভাবতই মূর্ধন্য হয় এমন একটা শব্দ। শূন্য বানানে দীর্ঘকার কিন্তু এখানে দন্তান্ন জফলা, মূল্য এবং ভুল। তার মানে এখানে সঠিক বানান কোনটা? ভুল বানানে তো রস্যকার হবে আর মূল্য বানানে দীর্ঘকার হবে। তাহলে ভুল বানানে রস্যকার আছে, মূল্য বানানে দীর্ঘকার আছে এই জায়গায়। বাকি এখানে দুইটা দীর্ঘকার, এখানে ভুলের মূল্য, এটাও ভুলের মূল্য, দুইটা অপশন একই রকম আছে। আর এখানে ভুলের মূল্য দুইটাতে দীর্ঘকার আছে। তার মানে এই দুইটা যে কোনো একটা হতে পারে। অটবি শব্দের প্রতিশব্দ কি? অটবি নামে যে একটা কোম্পানি আছে, সেই কোম্পানিটা কিসের? সেই কোম্পানিটা হচ্ছে কাঠের, ফার্নিচারের। অটবি। তাহলে অটবি কাঠ বা ফার্নিচার রিলেটেড এখানে কি আছে? স্থির হইতেছে না, হ্যাঁ, নদী হচ্ছে না, জল হচ্ছে না। তাহলে বন জঙ্গলে তো গাছ হয়, গাছ থেকে কাঠ হয়। তাহলে আমরা অটবি মানে বন বা জঙ্গল দেখছি। এর সাথে সাথে অটবি শব্দের আরো কিছু সমার্থক শব্দ একটু আমরা দেখে নিই। অরণ্য, অটবি মানে অরণ্য, জঙ্গল, বন। কানন, বিপিন, কান্তার, বনানী, এই সবগুলো হচ্ছে অটবি বা বন বা জঙ্গল শব্দের সমার্থক শব্দ। প্রতিদান কবিতায় কবি কিসের মাধ্যমে পৃথিবীকে বাসযোগ্য করতে চেয়েছেন? আমরা এই প্রশ্নটার উত্তর পাবো প্রতিদান কবিতার পাঠ পরিচিতি অংশে। প্রতিদান কবিতার পাঠ পরিচিতি অংশে কবি যে মূলভাব বলা হয়েছে সেখানে কি বলা হয়েছে? বলা হয়েছে প্রতিদান কবিতায় ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যেই যে ব্যক্তি জীবনের আসল সুখ বা জীবনের প্রকৃত সুখ এবং জীবনের সার্থকতা মানে হচ্ছে সফলতা নিহিত আছে সেই বিষয়ে এই কবিতায় আলোকপাত করা হয়েছে। এছাড়া আরো অনেক আলোচনা আছে। মূল ভাব বা পাঠ পরিচিতির শেষাংশে বলা হচ্ছে কবি অনিষ্টকারীকে কেবল ক্ষমা করেই নয়, কবি অনিষ্টকারীকে শুধু ক্ষমা করবেন না, এর সাথে উনি আর একটা জিনিস এক্সট্রা করতে চান। সেটা কি? প্রতিদান হিসেবে অনিষ্টকারীর উপকার করার মাধ্যমে পৃথিবী সুন্দর ও বাসযোগ্য করতে চেয়েছেন। একজন আমার ক্ষতি করবে, আমি তার ক্ষমা করব, ক্ষতি করছো ঠিক আছে, শুধু ক্ষমা করেই কবি ক্ষান্ত হতে চান না। কবি এর বিপরীতে তাকে আরো উপকার করতে চান। এভাবেই কবি মনে করছেন পৃথিবীকে আরো সুন্দর বাসযোগ্য পৃথিবী হিসেবে আমরা গড়ে তুলতে পারি। তাহলে এই যে একজন ওনার ঝামেলা করেছেন, উল্টা তাকে ক্ষমা করে আরো উপকার করা, এটাকেই তো বলা হয় পরার্থপরতা। পরার্থপরতা মানে পরের উপকার করা। তার মানে এখানে যতগুলো আছে বুদ্ধিবৃত্তি, পরিশ্রম, সুশিক্ষা হচ্ছে না, উত্তর হবে পরার্থপরতা। আমরা কেন মিছামিছি লোক ঠকাতে যাই? উক্তিটি কার? উক্তিটি দেখে বুঝতে পারছি যে এটা বিলাসী গল্প থেকে নেওয়া হয়েছে। বিলাসী গল্পের প্রধান চরিত্র বিলাসী এই কথাটি বলেছেন। কাকে উদ্দেশ্য করে বলেছেন? মৃত্যুঞ্জয় এবং ন্যাড়াকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছেন। কোন বিষয়ের উপরে এটা লেখা? আমরা জানি যে সাপ ধরার পরে তাদেরকে সাপকে ছ্যাঁকা দেওয়া হইতো একটা হচ্ছে লোহা লোহা আগুনে গরম করে সাপের মুখে ছ্যাঁকা দেওয়া হইতো, যাতে করে এই কাঠি সদৃশ্য বা লোহা সদৃশ্য দেখলেই সাপ আবার পরবর্তীতে কোনো কিছু দেখলেই যেন সাপ ভয় পায়, সাপ যেন চলে যায়। এরকম পরবর্তীতে ওই লোহার শিক, গরম করা লোহার শিক না দেখায় তারা গাছের শিকড় দেখাইতো। এই শিকড় দেখলেই হচ্ছে সাপ ভয় পাইতো। এই যে একটা প্রতারণা করা, শিকড় দেখিয়ে প্রতারণা করা, সেই বিষয়ে বিলাসী বলেছেন যে আমরা কেন মিছামিছি লোক ঠকাতে যাই। তাহলে উক্তিটি কার? যখন উক্তি থেকে প্রশ্ন হবে খুব ভালো করে খেয়াল করা দরকার যে প্রশ্ন হয়েছে উক্তিটি কার নাকি এই কথাটি কার সম্পর্কে বলা হয়েছে। এই দুইটা খুব ভালো করে সচেতনভাবে দেখে উত্তর করা জরুরি। নাটক, উপন্যাস এবং আমাদের যে গল্পগুলো আছে এখান থেকে এই টাইপের প্রশ্ন প্রায় আসে দেখা যায়। দেশপ্রেম শব্দের সঠিক উচ্চারণ কোনটি? নরমালি আমরা পড়ার সময় দেশপ্রেম পড়ি, এই কারণেই আমাদের পরীক্ষায় এটা ভুল হয়। মূলত এই শব্দটি হচ্ছে দেশপ্রেম। কেন হয়েছে? শব্দের মাঝখানে পয়ের সাথে রফলা আছে, এরকম যদি থাকে তাহলে সেই শব্দটার দ্বিত্ব উচ্চারণ হবে, ওই বর্ণটির দ্বিত্ব উচ্চারণ হবে। তার মানে এখানে দেশপ্রেম দ্বিত্ব নাই,
দেশ প্রেম, এটা তো নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা এলাকার উচ্চারণ, এটাও হইতেছে না। এখানেও দ্বিত্ব নাই, আমরা শুধু দেখছি শেষে দেশপ্রেম, এখানে প এর দ্বিত্ব আছে। শব্দের মাঝখানে কোনো বর্ণের সাথে যদি রফলা থাকে, যে বর্ণের সাথে রফলা আছে ওই বর্ণের দ্বিত্ব উচ্চারণ হবে। আরো একটা শব্দ আমরা দেখি, অভিপ্রায়। অভিপ্রায় তার মানে এটার উচ্চারণ হবে এইরকম, অভিপ্রায়, অভিপ্রায়, প দ্বিত্ব হবে। অনুতাপ শব্দটি কোন সমাস? আমরা সমাসের বিশ্লেষণ করতে গিয়ে দেখি অনুতাপের তাপ হচ্ছে মূল শব্দ আর পূর্বে আছে অনু, তাহলে এটা আমরা উপসর্গে পাই, উপসর্গ আমরা দেখতে পাই। এখন প্রশ্ন হচ্ছে যে উপসর্গ যে শব্দগুলা, এই শব্দগুলো কোন পদ? আমরা জানি যে উপসর্গ সবগুলো হচ্ছে অব্যয়, উপসর্গগুলো হচ্ছে অব্যয়, তাইলে আমরা সমাস পেয়ে গেলাম। সমস্ত পদের পূর্বে যদি অব্যয় থাকে এবং ওই অব্যয়টাই যদি ওই শব্দের অর্থ পরিবর্তন করে দেয়, তাহলে সেটাকে বলা হয় অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব এর মানে হচ্ছে অব্যয়ের ভাব বেশি মানে শক্তি বেশি, শব্দের অর্থ ধরে রাখার ক্ষমতা অব্যয়ের কাছে আছে, এই সমাস হইলে তাকে বলা হবে অব্যয়ীভাব সমাস। তাহলে তৎপুরুষ হচ্ছে না, বহুব্রী না, কর্মধারয় না, এটা অব্যয়ীভাব সমাস। এই অব্যয়ীভাব সমাসের আরো কিছু উদাহরণ এবং কোন অর্থে যুক্ত হয়েছে সেটা দেখি। কেন কোন অর্থে যুক্ত হয়েছে দেখবো। আমরা জানি যে উপসর্গ কোন অর্থে যুক্ত হয়েছে এরকম প্রশ্ন আসে, আবার অব্যয়ীভাব সমাসেও যেহেতু উপসর্গ দিয়ে গঠিত শব্দ, তাহলে এখানেও কোন অর্থে আলোচনা করা আছে, সেই জায়গার কিছু উদাহরণ আমরা একটু দেখি। সামীপ্য, যেটাকে আমরা বলি নিকটে, হ্যাঁ, সামীপ্য মানে হচ্ছে নিকটে, সামীপ্য অর্থে অব্যয়ীভাব সমাস। উপকূল, কুলের সমীপে, উপনগরী, উপশহর, উপকণ্ঠ, উপমহাদেশ, এটা হচ্ছে কাছাকাছি বা ছোট মহাদেশ হইতে পারে। তাহলে এখানে উপসর্গ যুক্ত হয়েছে, সবগুলো অব্যয়ীভাব সমাসের উদাহরণ। আজীবন, এখানে আমি শুধু জীবন মানে জানি, শুধু জীবন শব্দের অর্থ হচ্ছে জীবন, কিন্তু আজীবন শব্দের অর্থ কিন্তু জীবন না। আজীবন মানে হচ্ছে জীবন থাকা পর্যন্ত, যতদিন আমার জীবন আছে। তার মানে এখানে আজীবন শব্দে উপসর্গ বা অব্যয়টি এই শব্দের অর্থ পরিবর্তন করে দিয়েছে, তার মানে অব্যয়টার ভাব বেশি, তাহলে এটা অব্যয়ীভাব সমাস। আমরণ, আজানুলম্বিত, একইভাবে, ঠিক একইভাবে নির্জল শব্দের নি, নিরামিষ শব্দের নি, নিরুৎসাহ শব্দের নি, নির্ভাবনা শব্দের নি, এই সবগুলো হচ্ছে অব্যয় এবং এই অব্যয়টি অর্থের পরিবর্তনে সহায়ক হয়েছে, তাই সবগুলো অব্যয়ীভাব সমাস। কোন অর্থে যুক্ত হয়েছে সেটা আমাদের দেখতে হবে। প্রতীচী শব্দের বিপরীতার্থক শব্দ কি? বিপরীত শব্দের খুব কমন একটা প্রশ্ন এটা, যে প্রতীচী শব্দের বিপরীত শব্দ কি? আমরা জানি প্রতীচী শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রাচ্য, এটা তো বুঝলাম যে এটা প্রতীচী শব্দের বিপরীত শব্দ, কিন্তু আমার একটু দেখার চেষ্টা করতে হবে প্রতীচী শব্দের অর্থটা কি। আমরা জানি যে প্রতীচী শব্দের অর্থ হচ্ছে পশ্চিম, প্রতীচী শব্দের অর্থ হচ্ছে পশ্চিম, তাহলে প্রাচ্য শব্দের অর্থ কি? প্রাচ্য শব্দের অর্থ হচ্ছে পূর্ব। আমরা জানি যে পূর্বের বিপরীত শব্দ পশ্চিম, তাহলে প্রতীচী, বানানটাও গুরুত্বপূর্ণ, আর প্রাচ্য হচ্ছে তার বিপরীত শব্দ। অনলে পুড়িয়া গেল, এখানে অনলে কোন কারকে কোন বিভক্তি? আমি যদি প্রশ্ন করি যে পুড়িয়ে যে গেছে, কিসের দ্বারা পুড়িয়া গেল, কিসের দ্বারা পুড়ে গেল, যদি প্রশ্ন করি তাহলে উত্তর হইতেছে কি অনলে, তার মানে আগুন দ্বারা, আগুন দ্বারা। তাহলে কোনো দ্বারা, কোনো যন্ত্র বা সহায়ক কোনো কিছুর মাধ্যমে যদি হয়, তাহলে সেই কারকের নাম হচ্ছে করণ কারক। এখানে করণ আর অনলে শেষে এ আছে, তাহলে এ থাকলে সপ্তমী বিভক্তি, তাহলে অনলে পুড়িয়া গেল, এখানে কারক বিভক্তি হচ্ছে করণে সপ্তমী। খুব কমন একটা বাক্য আছে, আমরা জানি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার প্রথম বাক্য কি বলা হয়েছে? বলা হয়েছে এতক্ষণে অরিন্দম, এতক্ষণে অরিন্দম কহিলা, মানে বলল বা কহিল বিষাদে। এই প্রশ্ন আমরা কারক থেকে আসছে দেখি, এতক্ষণ মানে এতক্ষণে অনেকক্ষণ পরে অরিন্দম অরিকে দমন করে যে কহিলা বিষাদে, সে বলেছে কিসের মাধ্যমে, কোন উপায়ে? বিষাদে, দুঃখ কষ্টের দ্বারা।
কষ্টের দ্বারা সে বুঝিয়েছে, এটাও হচ্ছে করণে সপ্তমী, যেহেতু মূল শব্দ বিষাদ, শেষে এই বিভক্তি আছে, এটাও করণে সপ্তমীর একটা উদাহরণ। আহ্বান গল্পে নিষ্ঠুর চরিত্র কোনটি? আমরা জানি যে আহ্বান গল্পে বুড়ির নাচ জামাই, বুড়ি তো দেখাশোনার কেউ নেই, এরপরেও তার দেখাশোনা করার দরকার ছিল, তারপরে বুড়ির নাচ জামাই যতটুকু খেয়াল যত্ন করার কথা করেনি, তাহলে সেটাকে এই জন্য আহ্বান গল্পের নিষ্ঠুর চরিত্র হচ্ছে বুড়ির নাচ জামাই। এখানে গল্পের কোনো চরিত্র বিশ্লেষণ, চরিত্র সম্পর্কে এরকম প্রশ্ন হতে পারে, বিশেষ করে উপন্যাস যেটা আছে আমাদের পাঠ্যের, এই উপন্যাস থেকে চরিত্র রিলেটেড প্রশ্ন প্রায়ই হয়। পুকুরে পদ্মফুল জন্মে, এখানে জন্মে কোন কোন জিনিসটা কি? এরকম প্রশ্ন ইদানিং ঢাবি ছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসতে দেখা যায়, যে বাক্যের উদ্দেশ্য কোনটা, বিধেয় কোনটা, আবার এছাড়া উদ্দেশ্যের সম্প্রসারক আর বিধেয়ের সম্প্রসারক, সেখান থেকেও প্রশ্ন আসে। এখানে যে প্রশ্নটা এসেছে, আমরা বলেছে পদ্মফুল জন্মে, এখানে জন্মেটা কি? এখানে জন্মটা হচ্ছে উদ্দেশ্য সম্প্রসারণ, বিধেয় নাকি ক্রিয়াজাত? আমরা জানি যে একটা বাক্যের দুইটা অংশ থাকে, একটা বাক্যের প্রধান দুইটা অংশ, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। ইংরেজিতে উদ্দেশ্যকে আমরা বলি সাবজেক্ট, আর বিধেয়কে আমরা মূলত বলি অবজেক্ট। এই অবজেক্ট বা বিধেয়ের মধ্যে মূলত ক্রিয়াপদটিও যুক্ত, তার মানে বিধেয়ের মধ্যে ক্রিয়া আছে এবং ক্রিয়ার সাথে বাকি যা আছে, ক্রিয়ার পরে আর যা যা আছে আনুষঙ্গিক সবকিছু বিধেয়ের মধ্যে পড়ে। এই জন্য এখানে লেখা আছে যাকে নিয়ে কথা হচ্ছে, মূল অংশ, মূল জিনিস, যে একটা বাক্যের ক্রিয়া যিনি করেন উনি হচ্ছেন মূল কর্তা, ওই কর্তাকেই বলা হয় উদ্দেশ্য। আর উদ্দেশ্য সম্পর্কে আর যা যা বলা হচ্ছে, যা করছে উদ্দেশ্য, সবগুলোই হচ্ছে বিধেয়। তাহলে পুকুরে পদ্মফুল জন্মে, এখানে পদ্মফুল, পুকুরে পদ্মফুল জন্মে, এখানে জন্মেটা হচ্ছে কোন পদ বলেছে? যেহেতু জন্ম ক্রিয়ার মধ্যে পড়ে, তাহলে ক্রিয়ার মধ্যে যদি পড়ে, বিধেয়ের মধ্যে ক্রিয়া আছে, আনুষঙ্গিক আর যা আছে সব, তার মানে পুকুরে পদ্মফুল জন্মে, এখানে জন্মেটা হচ্ছে বিধেয়। জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান, এখানে আহ্বান কিসের? এখানে এটা নেওয়া হয়েছে পদ্মা কবিতা থেকে। পদ্মা কবিতাটি লিখেছেন মুসলিম রেনেসার কবি বলা হয় যাকে, ফররুখ আহমেদ লিখেছেন। আমরা জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান কবিতার এই অংশে যারা বলা হচ্ছে, আমরা জানি যে পদ্মা নদীর পানির স্রোত যখন বৃদ্ধি পায়, পদ্মার সংঘাতময় একটা রূপ আছে, যার কারণে মানুষ সব কিছু হারায়। এই সংঘাতময় রূপের পরেই মানুষের জীবনের আসল সংগ্রাম শুরু হয়। মানুষ নতুন করে বাঁচতে শেখে, নতুন করে গড়তে শেখে। সেই সংঘাতের পরে নতুন করে গড়ার যে আহ্বান, সেই আহ্বানকে বলা হয়েছে জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান। তাহলে তো এখানে কি নদীতে নৌকা ভাসানোর কথা বলা হচ্ছে? উত্তর হচ্ছে না। শস্যদানা সংগ্রহের? না। জীবন মৃত্যুর দ্বন্দ্ব নিরসনের? না। নব উদ্যমে জীবন শুরু করার। বিপদ ঘটে গেছে, একটা বড় ক্ষতি হয়েছে, এরপর নতুন উদ্যমে আবার জীবন শুরু করতে হবে, সেটা বোঝানোর জন্য কবিতায় এই লাইনটা ব্যবহার করা হয়েছে। কবি বুঝিয়েছেন প্রখর সংগীতের মধ্যেও জীবনকে জড়তা থেকে মুক্ত করে নতুন আশা ও সংগ্রামের প্রেরণা দেওয়ার আহ্বান, সেই আহ্বানটাই হচ্ছে পরিপূর্ণ আহ্বান পদ্মা কবিতায়। আবু জাফর ওবায়দুল্লাহ কত খ্রিস্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার পান? কবি বা লেখক পরিচিতির মধ্যে থেকে বেশিরভাগ প্রশ্ন আসে সাহিত্যকর্ম থেকে, তবে উনি কোথায় চাকরি করেছেন, তার প্রথম রচনা কোনটি, গল্প নাকি কবিতা, এবং তার পুরস্কার, কোন পুরস্কার পেয়েছিলেন, এরকম কিছু প্রশ্ন আসে। আবু জাফর ওবায়দুল্লাহর কবি বা লেখক পরিচিতি পড়লে আমরা দেখি যে 1979 সালে উনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন। ওনার রচনার বিষয়, মূল সাহিত্যকর্ম এবং পদক সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। কবিতার মূল বিষয় বিশেষভাবে প্রাধান্য পেয়েছে রাষ্ট্রভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধ। আবু জাফর ওবায়দুল্লাহ রাষ্ট্রভাষা আন্দোলন এবং এই বিষয়ক সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য ওনাকে প্রথম যে পুরস্কার দেওয়া হয়েছিল, সেই পুরস্কারটা হচ্ছে 21শে পদক। এছাড়া বাংলা সাহিত্য অবদানের জন্য তাকে 1979 খ্রিস্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হয়। আবু জাফর ওবায়দুল্লাহর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে আছে সাত নরীর হার, কখনো রং কখনো সুর, কমলের চোখ, আমি কিংবদন্তির কথা বলছি যেটা আমাদের সিলেবাসে আছে, বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা, আমার সময়। এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ আবু জাফর ওবায়দুল্লাহ। এছাড়া ইংরেজি ভাষায় তার একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। তাহলে সাহিত্যকর্ম, পুরস্কার
এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঝিরঝির বৃষ্টিতে দাঁড়িয়ে কয়েকজন মানুষ কোথায় অপেক্ষা করছিল? এটা নেওয়া হয়েছে রেইনকোট গল্প থেকে। রেইনকোট গল্প আমরা জানি যে মুক্তিযুদ্ধের শেষ সময়ে ঢাকার মুক্তিযুদ্ধের চরিত্র, ঢাকার স্বাধীনতা যুদ্ধ কেমন অবস্থা ছিল, ঢাকার পরিবেশ কেমন ছিল সেটার উপরে লেখা রেইনকোট গল্পের ঝিরঝির দৃষ্টিতে দাঁড়িয়ে কয়েকজন মানুষ কোথাও অপেক্ষা করছিল? আসাদ গেট। এগুলোকে তথ্যমূলক প্রশ্ন বলে। আমরা যদি গল্প বারবার পড়ি তাহলে এই ধরনের তথ্য আমরা বের করতে পারবো। এই ধরনের সহজ তথ্যমূলক প্রশ্ন যে কোনো ইউনিটে আসতে পারে। আমাদের গল্প ভালো করে বারবার পড়া জরুরি। স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, এখানে বিধু কি অর্থে ব্যবহৃত হয়েছে? কবিতার লাইন দেখে বুঝতে পারছি যে এটা বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা থেকে নেওয়া হয়েছে। বিভীষণের প্রতি মেঘনাদ সেই কবিতা থেকে নেওয়া হয়েছে। মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি মেঘনাদবাদ কাব্যের ষষ্ঠ স্বর্গের অংশ আমরা জানি বিভীষণের প্রতি মেঘনাদ অংশে। এখানে প্রশ্নটা হয়েছে কবিতা থেকে, কিন্তু এটা শব্দার্থ বা সমর্থক শব্দ হিসাবে আমরা ধরতে পারি, শব্দার্থ বা সমর্থক শব্দ। কবি বলেছেন স্থাপিলা মানে হচ্ছে স্থাপন করলেন। স্থাপিলা মানে হচ্ছে স্থাপন করলেন। স্থাপন করলেন মানে ওই জায়গায় ওটা দিয়েছেন। কোথায়? স্থাপিলা বিধুরে, বিধু বলতে এখানে বোঝাইছে চাঁদ। ভগবান মানে এখানে বিভীষণ এক পর্যায়ে মেঘনাদ বিভীষণকে তিরস্কার করতে করতে কিছু উদাহরণ দিচ্ছেন, এই তো এরকম, কিন্তু আপনার এই অবস্থা কেন? আপনি রামকে আপনি রামের দাস হিসেবে নিজেকে প্রমাণ করছেন কেন? কেন বলছেন আপনি রামের দাস? সেখানে বলছে স্থাপিলা বিধুরে বিধি, বিধি মানে হচ্ছে ভগবান বা সৃষ্টিকর্তা। স্থানু শব্দের অর্থ হচ্ছে নিশ্চল, যেটা চলে না, থেমে থাকে। তো কি নিশ্চলে? স্থানুর ললাটে, এখানে স্থানু বলতে আকাশকে বোঝানো হয়েছে। আমরা জানি যে আকাশ তো চলছে না, আকাশ তো থেমে থাকে। স্থাপিলা স্থাপন করলেন বিধুরে চাঁদকে, বিধি সৃষ্টিকর্তা বা ভগবান স্থানুর ললাটে। ললাট মানে হচ্ছে কপাল। তার মানে কবি এখানে আকাশের চাঁদকে বলছে আকাশের কপালে, ভগবান আকাশের কপালে চাঁদকে রেখেছেন। তার মানে চাঁদের স্থান নিচে না, চাঁদের স্থান অনেক উপরে। আমরা এর পরের লাইনটা একটু দেখে নিই। স্থাপিলা বিধুরে বিধি স্থান ও ললাটে, তার মানে ভগবান চাঁদকে একবারে আকাশের কপাল স্থান দিয়েছেন, অনেক উঁচুতে স্থান দিয়েছেন, সম্মান দিয়েছেন। পড়ি কি ভূতলে, বলছে সেই চাঁদ কি ভূতলে মানে ভূপৃষ্ঠ। ভূতল মানে ভূপৃষ্ঠ, মাটি, ভূপৃষ্ঠ বা মাটি। কবি বলছেন যে চাঁদকে আকাশের কপালে সম্মান দেওয়া হয়েছে সেই চাঁদ কি পড়ি কি ভূতলে মানে ভূতলে মাটিতে পড়ে। শশী, আমরা জানি শশী ও চাঁদের সমর্থক শব্দ, শশী ও চাঁদের সমর্থক শব্দ। সেই বিধু বা শশী মাটিতে পড়ে যান গড়াগড়ি। তার মানে ভগবান যে চাঁদকে আকাশের কপালে এত সম্মানের জায়গায় রেখেছেন সেই চাঁদকে মাটিতে গড়াগড়ি দিতে পারে। তার মানে যাকে অনেক বেশি সম্মান দেওয়া হয়েছে, রাক্ষসদের মধ্যে রাক্ষস রাজের জন্ম বিভীষণ, এবং বিভীষণকে বলা হতো রাক্ষস রাজের মধ্যে সব থেকে জ্ঞানী। সেই চাঁদের মতো স্থান যার বিভীষণের, সে কিভাবে রামের দাস হতে পারে? সে আকাশে থাকায় যার মানে তার নিয়তি, সে কিভাবে মাটিতে গড়াগড়ি খাচ্ছে, কিভাবে সে অসম্মানের কাছে নিজেকে পর্যবেসিত করছে? তাহলে এখানে মূলত কবিতার দুইটা লাইন কিন্তু এসেছে সমর্থক শব্দ হিসাবে। আমরা জানি যে বিধি মানে যদি চাঁদ হয়, বিধি মানে যদি শশী হয়, তাইলে এখানে সূর্য হচ্ছে না, গ্রহ হচ্ছে না, তারা হচ্ছে না, চন্দ্র। তাহলে বিধুর আরো কিছু সমর্থক শব্দ আমরা একটু দেখে নিই। আমরা জানি চন্দ্র, শশী, ইন্দু, শশাঙ্ক, সুধাকর, হিমাংশু, এই সবগুলো হচ্ছে চাঁদের সমর্থক শব্দ। তার মানে আমরা যখন প্রস্তুতি নেব, ওই প্রস্তুতি যে প্রশ্নটা পড়ব ওই প্রশ্ন কোন অ্যাঙ্গেল থেকে হতে পারে এ সবগুলো অ্যাঙ্গেল একবারে কভার করে সেই প্রশ্নের প্রস্তুতি নেব। যজ্ঞ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? আচ্ছা, এখানে যেহেতু সন্ধি বিচ্ছেদ এসেছে, আমাদের প্রথম কাজ এখানে যে যুক্তবর্ণটা আছে এই যুক্তবর্ণটা বিশ্লেষণ করা। এখানে যুক্তবর্ণ যেটা আছে এটাকে ভাঙলে পাবো আমরা বর্গীয় জ যুক্ত ইয়, এর কাছাকাছি আর একটা যুক্তবর্ণ আছে, সেই যুক্তবর্ণটা আমরা এরকম লিখতে পাই
সঞ্চিতা বানানে। আর একটা যুক্ত বর্ণ আছে, এটা এই যোগ্য দিয়ে তো আমরা বিজ্ঞান পাবো, যোগ্য দিয়ে আমরা বিজ্ঞান পাবো, কিন্তু ইও আগে আর পরে যদি বর্গীয় জ হয় তাহলে সেই বর্ণ লিখতে গিয়ে সেটাকে আমরা লিখতে গিয়ে এভাবে লিখি। আমরা পুঞ্জীভূত, পুঞ্জভূত, পুঞ্জীভূত, পুঞ্জীভূত ক্ষোভ আমার রিজার্ভ করা আছে, সংগ্রহ করে রাখা আছে এরকম পুঞ্জীভূত ক্ষোভ। এখন এই পুঞ্জীভূত বানানে যেটা আছে ইও এবং বর্গীয় জ, তার মানে এখানে আগে ইও পরে বর্গীয় জ। এখন এই দুইটা আমাদের তো এলোমেলো হয়, এটা মনে রাখার একটা উদাহরণ সিস্টেম আছে, সেটা কি, আমরা যদি এখানে মাত্রা দেখতে পাচ্ছি, মাত্রা যেহেতু আছে আমরা জানি বর্গীয় জতে মাত্রা আছে, ইওতে কোনো মাত্রা নেই, যদি মাত্রা থাকে তার মানে আগে বর্গীয় জ পরে ইও, কিন্তু এখানে আমরা মাত্রা দেখতে পাই না, তার মানে আগে ইও পরে বর্গীয় জ। এটা তো যুক্ত বর্ণের বিষয়ে জানলাম। এখন যেহেতু সন্ধি বিচ্ছেদের প্রশ্নটা দেখি, বর্গীয় যা ইও যদি এরকম থাকে কোনো শব্দের সন্ধি বিচ্ছেদের নিয়ম হচ্ছে ওই ইও এর পরিবর্তে দন্তান্ন দিতে হবে, ন দিতে হবে। তাহলে এখানে জ যুক্ত ইও আছে, হচ্ছে না, জ যুক্ত জ আছে, হচ্ছে না, জ যুক্ত গ আছে, হচ্ছে না, নিয়ম অনুসারে এখানে জ যুক্ত ন হবে, যোগ্য শব্দের সন্ধি বিচ্ছেদ। এরকম আর একটা শব্দ আমরা এটা দেখি, রাজ্ঞী। রাজ্ঞী এ শব্দের সন্ধি বিচ্ছেদ যদি হয়, এই যে একই রকম বর্ণ আছে, যেহেতু মাত্রা আছে তার মানে বর্গীয় জ যুক্ত ইও, তাহলে এটাকে ভাঙলে কি পাবো, রাজ যুক্ত নি, রাজ যুক্ত নি। এখানে যেহেতু যজ্ঞ শুধু ইও ছিল, ইওর জায়গায় ন দিতে হবে, আর এখানে যেহেতু ইওর পরে আবার দীর্ঘইকার আছে তাহলে রাজ যুক্ত নি, এটা হচ্ছে এটার সন্ধি বিচ্ছেদ। নিম্নের কোন দুইটি যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ? আমরা জানি যে যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ এর আর এক নাম হচ্ছে যৌগিক স্বর, এর আর এক নাম হচ্ছে যৌগিক স্বর। এই যৌগিক স্বরের আর এক নাম হচ্ছে দ্বিস্বর, এর আর এক নাম হচ্ছে যুগ্ম স্বর। তাহলে যৌগিক স্বর, দ্বিস্বর, যুগ্ম স্বর, সেটাকে বলা হয় দুটি যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ। এর মানে হচ্ছে একটা স্বরধ্বনির মধ্যে যখন দুইটা মৌলিক স্বরধ্বনি বের হবে তখন সেটাকে বলা হবে দ্বিস্বর বা যুগ্ম স্বর। এখানে সবগুলো একটা একটা করে আছে, একটা একটা করে আছে, কিন্তু প্রথমে যে বর্ণটা আছে ওই, এটা আমরা যদি উচ্চারণ এই দুইটার একসাথে উচ্চারণ করি তাহলে এরকম হবে ও, এই দুইটার একসাথে যদি উচ্চারণ করি ও আর রস্যও তাহলে এরকম হবে। এই যে একটা বর্ণ ভেঙে দুইটা বর্ণ পাচ্ছি, ধ্বনির ক্ষেত্রে ও এবং রস্যই, কিন্তু বর্ণের ক্ষেত্রে অ আর রস্যই। এখানে ও আর রস্যও, কিন্তু অ আর রস্য হচ্ছে বর্ণের ক্ষেত্রে। একটা ভেঙে এই যে দুইটা পাচ্ছি, এই জন্য এটাকে বলা হয় দ্বিস্বর বা যুগ্ম স্বর বা যৌগিক স্বর বা দুটি যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ। পশ্চাৎযুক্ত ইম কোন প্রত্যয়? আমরা দেখতে পাচ্ছি যে প্রকৃতি প্রত্যয় থেকে প্রশ্ন হয়েছে, প্রকৃতি প্রত্যয়ের প্রশ্ন। এখানে দেখতে হবে প্রত্যয়টা কি, ইম। আমরা জানি ইম বা ইমা বা ইমন প্রত্যয় যুক্ত হয়, ইমন প্রত্যয় বা ইমা প্রত্যয় বা ইম প্রত্যয় যুক্ত হওয়া মানেই ওই শব্দের শেষে ম থাকবে, ম। তাহলে এখানে যেটা আছে পশ্চাৎ যুক্ত ইম হবে কি, পশ্চিম, পশ্চিম। পশ্চাৎযুক্ত ইম বা ইমন বা ইমা, এটা হচ্ছে পশ্চিম হইল। ঠিক এরকম আমরা আরো একটা উদাহরণ জানবো, ইমা প্রত্যয় আছে সেখানে, সেটা কি, খুব কমন শব্দ আমরা জানি প্রেম, এই শব্দের শেষে ম আছে, তাহলে প্রত্যয় কি হবে, প্রিয় যুক্ত ইমন, ইমনের জায়গায় আমরা ইম লিখতে পারি, আমরা লিখতে পারি ইমা। ইমার উদাহরণ আসি দেখি, দ্রাঘিমা, দ্রাঘিমা, এই যে ইমা লিখলাম, ইমার উদাহরণ কি, দ্রাঘিমা। এর প্রকৃত প্রত্যয় কি, দীর্ঘ যুক্ত ইমন, দীর্ঘ যুক্ত ইমন। মহিমা, মহৎ যুক্ত ইমন, মহিমা। তাহলে ইমা বা ম থাকবে, শব্দের শেষে ম অথবা ইমা থাকবে, এরকম যদি আসে, সব উচ্চারণ যদি হয় তাহলে প্রত্যয় দিতে হয় ইমন, প্রত্যয় দিতে হবে ইমন। কোন কোন জায়গায় ইমনের জায়গায় ইম লিখেছে, এখানে প্রশ্নটা এমন ছিল ইমন অথবা ইম প্রত্যয়। এখন এই যে ইমন অথবা ইম প্রত্যয়ের যতগুলো উদাহরণ দেখলাম, এগুলা সংস্কৃত কৃতের মধ্যে আমরা পাবো না, বাংলা তদ্ধিতের মধ্যে আমরা পাবো না, বাংলা তদ্ধিতের মধ্যে এটা না, বাংলা কৃতের মধ্যে এটা না, এটা সংস্কৃত তদ্ধিতের মধ্যে আছে। এখন তদ্ধিত কেমনে বুঝবো, দেখো
প্রেম শব্দের যে প্রথমে আছে প্রিয়, দ্রাঘিমা শব্দের মূল অংশ হচ্ছে দীর্ঘ। তা এরপরে এখানে যে পশ্চাৎ এটাও মূল শব্দ। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চাৎ, দীর্ঘ এবং প্রিয় এই ৩ টাই হচ্ছে মূল শব্দ। মূল শব্দের সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেটা তদ্ধিত প্রত্যয় যুক্ত হয় এবং এই শব্দগুলো সংস্কৃত শব্দ। এইজন্যে এটা উত্তর হবে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। ২০২৫-২৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে যে প্রশ্নগুলো এসেছে ২৮ টা প্রশ্ন শিফট 1 এ যে ২৮ টা প্রশ্ন এসেছে আমরা এখন দেখব যে কোন টপিক থেকে প্রশ্ন হয়েছে যাতে করে আমাদের এ বছর ভর্তি পরীক্ষার জন্য এটা সহায়ক হতে পারে। আমরা দেখছি যে গদ্য বা পদ্য থেকে ৪ টা প্রশ্ন এসেছে এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের শিফট ১ এ। শিফট ১ এবং শিফট ২ এ একবারে কাছাকাছি প্রশ্ন হয়। এক প্রশ্ন না কিন্তু কাছাকাছি টপিক থেকেই প্রশ্ন হয়। পদ্য থেকে প্রশ্ন হয়েছে ৪ টা, উপসর্গ থেকে প্রশ্ন আসে। উপসর্গ খুবই ইম্পোর্টেন্ট। এটা সকল বিশ্ববিদ্যালয়ে সকল ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। বাংলা সাহিত্যের প্রশ্ন আসতে দেখেছি। রাজশাহী ইউনিভার্সিটিতে বাংলা সাহিত্যের প্রশ্ন থাকবেই, একটা বা তার বেশি হতে পারে। তারপর সাহিত্যের প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন আমরা ভালো করে বিশ্লেষণ করব, তাইলে কমন পেতে পারি। উচ্চারণ থেকে প্রশ্ন হয়েছে ১ টা, ধ্বনি পরিবর্তন থেকে প্রশ্ন আসতে দেখছি। লেখক বা কবি পরিচিতি থেকে প্রশ্ন হয়েছে ২ টা। এটা খুবই ইম্পোর্টেন্ট। এখান থেকে প্রশ্ন হবে রাবিতে। সমাস থেকে প্রশ্ন হয়েছে ১ টা, বাক্য থেকে ২ টা প্রশ্ন হয়েছে। একটা হয়েছে কোন ধরনের বাক্য, আরেকটা হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয়। পারিভাষিক শব্দ, বিপরীত শব্দ, শব্দার্থ যেটা এসেছে নরমালি শব্দার্থের প্রশ্ন সিলেবাসের মধ্যে থেকে হয়, কখনো আনকমন শব্দ থেকে প্রশ্ন হতে পারে। বানান থেকে প্রশ্ন একটা হয়েছে, এটা হবেই, এর বেশি হতে পারে। সমার্থক শব্দ থেকে একটা, বাগধারা থেকে একটা, কারক থেকে প্রশ্ন দেখছি। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন ঘাটলে দেখব যে নরমালি কিছু টপিক আছে যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অন্যান্য ইউনিটে প্রশ্ন হয় না। কিন্তু রাবিতে গিয়ে সেরকম টপিক থেকে প্রশ্ন হয়। সেরকম একটা টপিক হচ্ছে প্রকৃতি প্রত্যয়, সেরকম একটা টপিক হচ্ছে কারক, সেরকম একটা টপিক হচ্ছে ধ্বনি পরিবর্তন। তার মানে রাবির জন্যে ধ্বনি পরিবর্তন, কারক, প্রকৃতি প্রত্যয় বাদ দেয়া যাবে না যদি আমার ২৮ টা প্রশ্নই সমাধান করা লাগে। যদি ২৮ টায় ২৮ টা পেতে চাই। যদিও যে ১ম হবে তারও ২৮ টা প্রশ্ন উত্তর নম্বর হবে না। এই কারণে আমাদের যদি এটা খুবই বেগতিক হয়, আমার জন্য খুবই কষ্টের হয়, তাইলে হয়তো আমরা প্রকৃতি প্রত্যয়, কারক বাদ দিতে পারি। কিন্তু যদি এমন হয় যে আমার লাগবে ২৮ টা এবং আমি এটা সহজে পারি, তাইলে এটা বাদ দেব না আমরা। ধ্বনি ও বর্ণ থেকে প্রশ্ন সব জায়গায় হবে, ইম্পোর্টেন্ট খুবই। সন্ধি থেকে এখানে প্রশ্ন হয়েছে। এছাড়া আমরা মূল টপিকের বাইরে ছন্দ থেকে প্রশ্ন আসতে দেখা যায়। ২৮ টা প্রশ্নের মধ্যে এই টপিকগুলো আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই টপিকগুলো কোনোভাবেই বাদ দেয়া যাবে না। এই টপিকগুলো বিগত বছরের প্রশ্ন এবং বেশি করে প্র্যাকটিস করলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিফটে আমার জন্য প্রশ্ন কমন আসতে পারে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এবছরের শিফট 1 এর প্রশ্ন বিশ্লেষণ। আ আবার কোনো প্রশ্ন বিশ্লেষণ নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ ভালো থেকো। আসসালামু আলাইকুম।